আমার ভয় ভয় লাগছে জামা কাপড়গুলোর কি হালাত হবে। আজকে আমার ফার্স্ট, কেমন হবে তাও জানি না। হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি ঝুমা নতুন একটি ব্লগে ওয়েলকাম করছি। আজকে হচ্ছে শনিবারের সকাল, আর ঘড়িতে বাজে 10টা 20 মতো। তো মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি স্কুলের উদ্দেশ্যে। তো আজকের এসো অনেক দিন পর স্কুলে যাচ্ছে, সেই আগস্টে পরীক্ষা দিয়ে এসেছে, তারপরে কিন্তু আর যায়নি। আজকে হচ্ছে লাস্ট ওদের প্রজেক্ট জমা নেবে, তো তার জন্য কিন্তু স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো এই স্কুল জীবনটা যে কী, সেটা কিছুদিন পর কিন্তু টের পাবে, তাই না? স্কুল জীবনটা কিন্তু খুব মজার, মানে সেই 1 থেকে 10 পর্যন্ত প্রচণ্ড মজার। তারপরে দেখো ট্রেনে উঠে পড়ার চাপে সেভাবে স্কুলে কেউ যায়ই না। কোনো কাজ থাকলে যাই, হয়তো সপ্তাহে একদিন, তবুও এখন এতটাই পড়ার চাপ, মানে সেকেন্ড টার্মের থেকে তো পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তো এই স্কুল জীবনটা কিন্তু আর ফিরে আসবে না। হ্যাঁ, 11-12-এর কথা আলাদা, ওটা অন্য রকম অনুভূতি, তাই না? আর এই 1 থেকে 10 পর্যন্ত কিন্তু মানে আলাদা রকম অনুভূতি। তো যাই হোক, মাম্মামরা এবার তো মাধ্যমিকের ব্যাচ, মাধ্যমিক দেবে। তো যাই হোক, দেখো আমি বেরিয়ে পড়েছি। আর আজকে দেখো, যেহেতু শনিবারের সকাল, তো রাস্তাটা কিন্তু খুব একটা জ্যাম নেই। কিন্তু আমাদের এখানে 10টার থেকে কিন্তু প্রচণ্ড জ্যাম পড়ে যায়। তো ওই জন্য একটু তাড়াতাড়ি বেরোলাম। তো যাই হোক, আজকে জ্যাম নেই, সোজা দেখো চলে এসেছি। আর মাম্মাম যেহেতু বড় হয়ে গেছে, আসতে পারে, তবুও ভয় লাগে জানো তো একা ছাড়তে। বিশেষ করে আমাদের এই রাস্তা, যেহেতু এটা যশোর রোড, সবসময় লরির প্রচণ্ড চাপ। কালকে ঠিক রাত 11:45-র সময় ঠিক এই দেখো এই জায়গাটাতে কালকে কিন্তু একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে রাত্রে। আর আমি সঙ্গে সঙ্গে ফেসবুকে দেখেছি, মানে লাইভ হচ্ছিল আর কি, মানে নিউজ চলছিল। তো ভীষণ ভয় লাগছিল সকালবেলা। তো এটা যাই হোক, এটা হচ্ছে অঘটন, যখন তখন হতে পারে। তবে আমাদের এই রোডটায় প্রচণ্ড প্রচণ্ড লরির চাপ। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো মামামকে নামিয়ে দিয়েছি। আর ওই টোটোতে কিন্তু আমি রিটার্ন যাচ্ছি একদম, কারণ এই টোটোটাই আবার আমাকে নিয়ে যাবে। তো সেভাবেই এসেছি আর কি। তো এই দেখো বাঁ পাশে কিন্তু আমাদের এটা বয়েজ স্কুল। তো এই স্কুলটাই তোমাদের দাদাভাই পড়াশোনা করেছে। আমাদের একদিকে আছে বয়েজ স্কুল, আর উল্টো দিকে আছে গার্লস স্কুল। তো বন্ধুরা, কথা বলতে বলতে টোটো করে একদম সোজা বাড়ি চলে এসেছি। আজকে আর বাজারে কোনো দরকার ছিল না, ওই জন্য আর নামিনি। চলো বাড়ি গিয়ে দেখা হবে। তো এই দেখো বাড়ি চলে এসেছি, এখন 11:15 বাজে। তো চলো আগে কাজকর্ম শুরু করা যাক। আর আমি এখনো খাইনি, তো খাবো। চলো। তো এই দেখো বন্ধুরা, ভাত বেড়ে নিয়েছি, ঘি নিয়েছি আর আলু সিদ্ধ। তো এটা দিয়ে আমি এখন খাবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে ওষুধ খেয়ে কাজ শুরু করব। তো আমি এখন ঘরগুলো গুছিয়ে নেব। জানলাগুলো খুলে রাখিনি আজকে, যেহেতু বাইরে যাব বলে। আমি ঘরে থাকলেই জানলাগুলো খুলে দিই, বাড়িতে থাকলে আর কি। তো যাই হোক, চলো গুছিয়ে নিই। আমাকে যেসব দিদিভাইরা ভালোবাসো, অনেকেই কমেন্ট করেছো, দিদি এই অবস্থায় এত কাজ করো না ঝুমাদি। তো আমি সেভাবে কাজ, সত্যি কথা বলতে, এই মানে যখন আমার দরকার ছিল খুবই, কাজ করব না আর কি, করতে নেই একেবারে, তখন কিন্তু আমার সাথে আমার পাশে আমার মাই ছিল। পুরো 3-4 মাস মা ছিল, এখনও মা আছে। মা বলবো না নেই, যেহেতু আমাদের একটা বিপদ হয়ে গেছে, ওই জন্য কিন্তু মা বাড়ি গেছে। আর বাস হয়ে গেছে, 2-1 দিনের মধ্যেই মা চলে আসবে। তো এইটুকু তো নিজের কাজ বলো, করতেই হবে, কিচ্ছু করার নেই। তো চলো আস্তে আস্তে করি আমি যে কাজগুলো, মানে খুব সাবধানেই করি। তো তারপরে চলে এসেছি মামামের ঘরে। আর আমার মামামের পড়ার বিছনাটা দেখো, কোথাও ইরেজার, কোথাও দেখো ফেভিকুইক আটা, ফেভিস্টিক আর কি, বোর্ডের সব প্রজেক্ট করেছে সমস্তটা ও এইভাবেই ফেলে রেখে দেয়। মানে ও না খুব মানে ওর পড়ার জায়গাটা এরকম অগোছালো থাকতেই মনে হয় ও খুব ভালোবাসে। তো যাই হোক, আর ওর কাছে টাইমও নেই বলে আমি ওকে কোনোটা চাপও দিই না। কারণ এই দেখো 10টা পর্যন্ত প্রজেক্ট করে তারপরে কোনো রকম স্নান করে খাইয়ে দিয়ে এসেছি। তো যাই হোক, আমি যে কদিন পারছি করে দিই। আমি ওকে সবসময় বলি, এবার থেকে নিজের কাজটা নিজে গোছানোর চেষ্টা করো। আমার আশায় কিন্তু থাকলে হবে না, তাহলে সব কিছু নোংরা হয়ে যাবে। কারণ আর কদিন পর থেকে আমি কিন্তু একদমই কিচ্ছু করতে পারবো না, বসে থাকবো। ও শুধু বলে কি জানো, তোমার মা তো আছে, আর ঠিক আছে পরে দেখা যাবে, এখন তো তুমি করো, পরে আমি দেখবো খুনি।
ঠিক আছে, মানে ওর পরীক্ষাটা হলে ও তখন আবার সব কিছু করবে। তো যাই হোক, দিদিভাইরা আমাকে অনেক ভালোবাসো, তার জন্যই কিন্তু এইভাবে আমাকে এত ভালোবাসা দিয়ে এইভাবে বলছো। অনেক ধন্যবাদ দিদি। আর আমি ওই যে বললাম, নিজের কাজ যেটুকু করার আমি সেটুকুই করি, বাড়তি কাজ কিছুই করি না। আর এক দিদিভাই বলেছে, তুমি ডেলি কেন যাও, মেয়ে তো বড় হয়ে গেছে, একাই যেতে পারে। না গো দিদিভাই, মেয়েকে কখনোই আমি একা ছাড়িনি, তো ওই জন্য ভীষণ ভয় লাগে। যে কদিন আমি পারবো দিয়ে আসবো, তারপরে মা তো যাবে। বন্ধুরা, এবার আমার এই জামা কাপড়গুলো কাচতে হবে। এই দেখো সব একসাথে জড়ো করেছি। তো আজকে যেহেতু ফার্স্ট, রিশু চলে গেছে, তো দেখা যাক, যেভাবে দেখিয়ে দিয়ে গেছে সেভাবে করব। এর ভিতর সব একে একে জামা কাপড় দেবো, তারপরে এই যে এখানে সার্ফ দেব, দেওয়ার পরে অন করব। তো চলো ফার্স্টে আগে সার্ফ দিয়ে নিই। ঠিক আছে, আজকে পারবো তো, ভীষণ ভয় ভয় করছে। আজকে যেহেতু ফার্স্ট, আমি হচ্ছে লিকুইড নেবো আর কি, অ্যামোয়েল লিকুইড দিয়েই ধোবো। ওইটা দিয়ে জামা কাপড় ধুলে না খুব ভালো থাকবে মেশিনে, আর কালারটাও নষ্ট হবে না। তবে এখন তো আনা হয়নি, তো তার জন্য দেখো পরিমাণ মতো অনেকগুলো জামা কাপড় সার্ফ দিয়ে দিলাম। জানি না কতটা কি দিতে হয়, আইডিয়া পাচ্ছি না। এই দেখো দিয়ে দিয়েছি। এই যে অনেক জামা কাপড়, চলো জামা কাপড়গুলো এক একে আগে দিয়ে নিই। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু কষ্টের দিন এখন শেষ হয়ে গেল। মানে এই যে প্রথম আজকে স্টার্ট করলাম জামা কাপড় ধোয়া, দেখো আমি সুইচ দিতে পারছি না, সব বন্ধ করে গেছে, উল্টোপাল্টা হয়ে গেছিলো, তো খুব ভয় লাগছিল। তো যাই হোক, এখন যেটুকু আমি দেখে নিয়েছি সেটুকু করে নেব। তো ওই যে বললাম কষ্টের দিন শেষ, এখন থেকে আর তোমাদের দিদিভাই কিন্তু ওই বাইরে বসে বসে উঁচু হয়ে জামা কাপড় ধোবে না। তোমরাও বলবে যে দিদিভাই জামা কাপড় অত কিন্তু কাচাকাচি করো না। তো যাই হোক, জানো তো, খুব যখন কষ্টের সময় ছিল তখন আমার সাথে আমার মা ছিল, আমার হাজব্যান্ডও ছিল কয়েকটা দিন, কিন্তু ওর তো উপায় নেই। ওর কষ্ট হলেও, মানে ও আমাকে দেখে কষ্ট পেলেও ওর কিচ্ছু করার নেই, সার্ভিস তো করতেই হবে, তাই না? কিন্তু বেশিরভাগ দিনগুলোতে এই প্রিয় মানুষগুলো কাছে থাকলে কষ্টটা কষ্ট মনে হয় না। তো এক মাও ছিল, তারপরে তোমাদের দাদাভাই কিছুদিন পর পরই ছুটি এসেছে ওই টাইমটা। এখন আমি অনেকটাই সুস্থ বলতে পারো, কারণ এই টাইমটার থেকে কিন্তু অনেকটা সুস্থ হয়ে যায়, মানে খাওয়া দাওয়া সব কিছুই সুস্থ হয়ে যায়। কিন্তু এবার আস্তে আস্তে আরও কষ্টটা বাড়বে, সেই কষ্টটা একটু আলাদা রকম কষ্ট, তাই না? যাই হোক, দেখো জামা কাপড়গুলো কিন্তু সব দিয়ে দিয়েছি। এখন ভাবছি কি হবে, জানি না ওর ভিতরে কি হবে। তো চলো দেখে নাও। তো জানি না, আজকে আমার ভয় ভয় লাগছে জামা কাপড়গুলোর কি হালাত হবে। আজকে আমার ফার্স্ট, কেমন হবে তাও জানি না। তো চলো বন্ধুরা দেখো, এই জন্য বলছি, হয়তো ভাববে তুমি কি জানো না, সত্যি সত্যি আমি ওয়াশিং মেশিন সম্বন্ধে কিছুই আইডিয়া নেই, কারণ কোনোদিন এটা আমি ব্যবহার করিনি, আর এগুলো আমি ব্যবহার করতে চাই না, আমার ভালো লাগে না আর কি। নিজের কাজ কালকেও আমি বলেছি, তো ভীষণ ভয় লাগছে। আর এখন তোমাদের দাদাভাই অফিসে রয়েছে, আমি ফোন করতেও পারছি না যে কিভাবে কি করব। যাই হোক, কালকে যেভাবে প্রসেসটা আমি দেখে নিয়েছিলাম সেভাবে কিন্তু করেছি। আর ইস্যু চলে গেছে, তারপর অত্যন্ত দেখো হাত পাও ঠান্ডা হয়ে আসছে। তো যাই হোক, আজকে যা হয় হবে, দেখা যায়, এগুলো ডেলি ইউজের কাপড়, কোনো নতুন কিছু নেই। তো ঠিক আছে বন্ধুরা, এটা হতে থাক। আমাকে বলে গেছে আপনার জল নেবে, আপনার ধোবে, আপনার পরিষ্কার করবে, সব কিছু অটোমেটিক সিস্টেম আর কি, আমাকে আর কিছু করতে হবে না। তো তার জন্য চলো আমরা চলে যাই কাজ করতে। কাজ করতে বলতে আমি ঘরটা মুছে নিয়ে স্নান করব। তো চলো পরে দেখা হচ্ছে, আর কেমন হলো অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর এখন চলে এসেছি রান্না করতে। ওদিকে মামাম স্কুল থেকে বাড়ি চলে এসেছে, উপরে ভৌতবিজ্ঞানের ব্যাচ চলছে, পড়াশোনা চলছে, আর আমি এদিকে রান্না করছি। আজকে যেহেতু শনিবার, ওই জন্য বরবটি আলু ভাজা করব আর পনির করব। তো সকালবেলা শুধু আলু সিদ্ধ ভাতটাই করেছিলাম, বাদ বাকি আর কিছু করিনি, আগে কাজকর্ম সেরে নিলাম। তো তারপরে দেখো ওদিকে পনিরটাও বসিয়ে এসেছি, আর এদিকে জামা কাপড়গুলো কি অবস্থা মেশিনের মধ্যে, আমার তো দেখে ভয় ভয় লাগছে যে জামা কাপড়গুলো আছে তো না ছিঁড়ে ফেটে ফুটে গেল। তো যাই হোক, কিছুই হয়নি, এগুলো পুরো জলটা চিপে পুরো শুকনো করে দিয়েছে, তাই এরকম লাগছে, কিন্তু বেশ পরিষ্কার লাগছে। তবে ভয় ভয় লাগছে কালার কতদিন থাকবে, যেহেতু এগুলো পুরনো,
তো সে নিয়ে চিন্তা নেই, কিন্তু ভালো কিছু দিলে কি হবে জানি না। তো যাই হোক দেখা যাবে। আর এদিকে কথা বলতে বলতে পনিরটাও হয়ে গেছে। তো দেখো আরেকটু হবে। তো আজকের পনিরটা আমি দুধওয়ালা মাসির বাড়ির থেকে নিয়েছি, মানে আমাকে যে মাসিমা দুধ দিতে আসে, তো সেই মাসির বাড়িতে মানে পনির দুধ সবই পাওয়া যায়। তো আজকের পনির দিয়ে গেছিলো, কদিন আগেই বলছিল মা নিয়ে খেয়ে দেখো। আমি বললাম ঠিক আছে। তো আজকে সকাল সকাল দিয়ে গেছিলো। তো সত্যি কথা বলতে পনিরটা খুব সুন্দর ছিল, মানে দোকানের পনিরের থেকেও ভালো লেগেছে। আর আমার মেয়েরও খুব পছন্দ হয়েছে। তো তারপরে দেখো ওদের পড়া শেষ হয়ে গেছে, এখন বাজে 3:30। আজকের দিনে এরকমই টাইম হয়ে যায়। আর রিশু স্নেহা আমাদের বাড়িতে যেহেতু পড়া ছিল, এখন খেয়ে নিচ্ছে, পরে কিন্তু আবার পড়া আছে। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যা 6:30। তো আমি একটু চা বসিয়েছি, কারণ 4:30 থেকে আবার কিন্তু আমাদের বাড়িতে আরেকটা পড়া হচ্ছে। তো এই জন্য এখন একটু চা করে দিয়েছি, কারণ যারা দুপুরে এসেছিল তারা কিন্তু, যেমন ঋতিকা, দেয়ার ঘু, আরও বাচ্চা যারা পড়ে তারা কিন্তু আর বাড়ি যায়নি, কারণ 3:30 পরে 4:30 পড়া। আর স্নেহাকে আমি খাইয়ে দিয়েছিলাম, আমাদের বাড়িতেও খাই, কোনো সমস্যা নেই। আর যারা ছিল তারা বললাম আমি খেয়ে এসেছি, আর ওরা খেয়েই আসে। কিন্তু এই টাইমটা একটু চা না দিলে বেশ ভালো লাগে না। তো আমি যেহেতু লেটে খেয়েছি, ওই জন্য আমার এখন চা খাওয়ার ইচ্ছে নেই। পরে আমি চা খাবো, শুধুমাত্র ওদের জন্যই চাটা বসিয়েছি। আর এখানে দেখো চায়ের কাপগুলো নিয়ে নিচ্ছি। আর চা আমি লাল চাই করেছি, সবাই লাল চা, মানে স্যার লাল চাই খায়, দুধ চা খায় না। তো আমার যখন লাল চা করি না, মন থেকে খুব একটা ভালোভাবে করি না, কেন জানো, লাল চা করতে আমার একদম ইচ্ছে করে না। আমি বেশি দুধ চা খাই, ওই জন্য আমার দুধ চা স্পেশালভাবে বানাতে বেশ ভালো লাগে। কিন্তু দেখো স্যার তো খায় না, আর স্যারের সাথে বাচ্চারাও কিন্তু লাল চাটাই খায়। তো দেখো 5জন, মানে স্যারকে দিয়ে 5জন। তো চাটা নিয়ে নিয়েছি, আর সাথে এখন বিস্কুটও নিয়ে নেব। তারপরে ওদের কিন্তু দিতে যাব। আর ওদের পড়া, বিকেলের পড়াগুলো এখন সব বেশিরভাগটাই উপরে হয়। আর সকালে মানে দুপুরের পড়াগুলো বেশিরভাগ বেডরুমে হয়। তবে এখন বেশ ঠান্ডা পড়ে গেছে, এখন আর বেডরুমে পড়া কমই হচ্ছে। এখন উপরে যে পড়ার ঘরটা করা হয়েছে সেখানেই কিন্তু পড়াশোনা চলছে আর কি। তো চলো বন্ধুরা, এইভাবে দেখো আমি আস্তে আস্তে গিয়ে চাটা দিয়ে আসবো। তো তারপরে চলে এসেছি ওই যে সকালে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো ভাঁজ করতে। আর এই শাড়িটা দেখো পুরো হাফ শাড়ি, আর এটা হচ্ছে 2 হাত, মানে সাইডে 2 হাত, আড়ে 2 হাত, মানে লম্বায় 2 হাত, আর আড়ে যেমন বড় হয় সেরকমই বড়। কিন্তু এটা হাফ শাড়ি। এটা হচ্ছে আমার মামামের ভারতনাট্যমের ড্রেস। এখন আর ওইভাবে ড্রেস বানিয়ে ভারতনাট্যমের মানে করা হয় না। এখন এরকম শাড়ি পাওয়া যায়, হাফ শাড়ি যাকে বলে। এটা কি বলো তো, একদম হাঁটুর নিচ পর্যন্ত হয়। আর এটা একদম গোজা লাগে না, বেশ ভালো হয়, ওদের নাচ করতে সুবিধা হয়। এগুলো স্যার এনে দিয়েছে, তার শাড়িটা পরে ভীষণ ভালো লাগছে। তো চলো, আমার কাছে ছবি আছে, তোমাদেরকে দিয়ে দেবো। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও রেডি হয়ে। হ্যাঁ, আর সাথে দেখো এই ব্লাউজটা, মানে পাড়ের কালারের ব্লাউজটা। তো বেশ হচ্ছে ভালো লাগে আর কি এইভাবে ড্রেস পরে যখন আর কি মানায়ও। আর শাড়িগুলো সত্যিই খুব সুন্দর, এমনিও সফট আর খুব সুন্দর। তো এক এক সময় বলি, যেহেতু আমরা একটু হাইটে শর্ট মানুষ, তো আমাদেরও না এইসব শাড়িই ঠিক আছে। কারণ বড় বড় জামদানি তাঁতের শাড়ি অনেকটা বড় হয়, তাই না? যেহেতু আমরা আমাদের জন্য অনেকটা বড় হয়। তো আমার মাম্মাম না হাসছিল যে এই শাড়িগুলো তোমরা পরবে? তাই আমি বললাম না, আমি তো এমনিই পরলাম, কারণ এগুলো নাচের জন্যই তৈরি। তো যাই হোক, চলো কথা বলতে বলতে এখন আমি জামা কাপড়গুলো দেখো একে একে সব ভাঁজ করে নিচ্ছি। এই জামা কাপড়গুলো 2 দিন ধরে পড়ে রয়েছে ওরকম চেয়ারের উপরে। কী বলো তো, উপরে ঘরে মেলে আসি, বাইরে তো মেলা হয় না। তো ওইখানে না তুললেও হয়, পরে একদিন পরে তুললেও হয়। এখন সেই অবস্থাই হয়েছে, থাক উপরে, পরে নিয়ে এসে ভাঁজ করব। তো যাই হোক, আর হলো না, আজকে জামা কাপড়গুলো একেবারে ভাঁজ করে নিলাম। তারপরে দেখো মাম্মামদের আবার কিন্তু পড়া ছিল, কারণ শনিবারটা মাম্মামদের 3টে পড়া পরপর। একদম 1:30টার থেকে শুরু হয়, 1:45 থেকে শুরু হয় পুরো 9টা পর্যন্ত। তারপরে 7টার থেকে আবার ইংলিশ পড়া থাকে ঋতিকাদের বাড়ি। তো একেবারে ওদেরকে একটু চা করে দিয়েছিলাম, ওরা চাটা খেয়ে চলে গেছে। আর আমি এখন একটু দুধ মুড়ি খাচ্ছি, আজকে আর চা খাওয়ার ইচ্ছে হলো না, যেহেতু রিশু নেই, তো একা একা আর ইচ্ছা হলো না। তো চলো দুধ মুড়ি খেয়ে নিই। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো আজকে সারাদিনের ব্লগটা? ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, আর এইভাবে আমার পাশে থেকো। আরেক দাদাভাই আমাকে বলেছে যে দিদি, তুমি এত সুন্দর ভিডিও করো, শর্ট ভিডিও বলো আর ব্লগ ভিডিও, খুব ভালো লাগে। তো থ্যাংক ইউ দাদাভাই।
কিন্তু তোমার ভিডিওতে ভিউ আসে না কেন? এটা তো আমি বলতে পারবো না, ইউটিউব হয়তো আমাকে পছন্দ করে।